মা, প্রথমে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি বারণ করা সত্ত্বেও আমি পরিরাজ্য থেকে বের হয়েছি। আমার পরিরাজ্যে থাকতে একদম ভালো লাগছিল না, তাই আমি ভ্রমণ করতে পক্ষীকুলে যাচ্ছি। আমি ঠিক করেছি আমি অনেকদিন পক্ষীকুলে থাকবো। এটি তোমার লাল পরী। মেয়েটা আমার কোনো বারণই শোনে না। ও তো জানেই না মনুষ্যকুল থেকে শুরু করে পক্ষীকুলের সবাই স্বার্থপর ও লোভী। তারা প্রত্যেকেই শুধু নিজেদের কথা চিন্তা করে। আমাদের পরিরাজ্যের সৌন্দর্য না বুঝে সে পক্ষীকুলে চলে গেল। ও ঠিক ওর নিজের ভুল বুঝতে পেরে আবারও পরিরাজ্যে ফিরে আসবে। আজ কত দূর যেতে হবে? পরিরাজ্য থেকে পক্ষীকুল অনেক দূরে। মা নিশ্চয়ই এতক্ষণে আমার চিঠিটা পড়েছে। মা আবার আমাকে খুঁজতে খুঁজতে পক্ষীকুলে আসবে না তো? আমি এখন কিছুতেই পরিরাজ্যে যেতে চাই না। আমি পাখিদের সাথে থাকতে চাই। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, মা তো এখন পরিরাজ্য থেকে বের হতে পারবে না। তবে তো আমার কোনো চিন্তাই নেই। এসব বলে পরি আবারও উড়াল দেয়। পথে লাল ছোট পরীর সাথে এক প্রজাপতির দেখা হয়। এই যে প্রজাপতি, আমি লাল পরী, পরিরাজ্য থেকে এসেছি। তুমি কি বলতে পারবে এখান থেকে পক্ষীকুল কত দূরে আর কোন পথে যেতে হবে? হ্যাঁ, পারবো না কেন? ওই যে উত্তরের দিকে যে পথটা দেখছো, ওই পথটা ধরে সোজা চলে যাও, পক্ষীকুল যেতে পারবে। এরপর লাল পরী ওই পথ ধরে যেতে থাকে। আর যেতে যেতে বনে রাত নেমে আসে। আর লাল পরীও পক্ষীকুলে চলে আসে। একে এত রাতে আবার বৃষ্টি শুরু হলো? আমি তো আগে কখনো বৃষ্টি দেখিনি। পক্ষীকুলের বৃষ্টি দেখে আমার খুব ভালো লাগছে। আমি বরং একটু ভালো করে বৃষ্টিতে ভিজি। এবার তো আমার খুব শীত করছে। আমি আর বৃষ্টির মধ্যে থাকতে পারছি না। আমাকে এক্ষুনি কারো বাড়িতে আশ্রয় নিতে হবে। ওই তো সামনে একটা ঘর দেখা যাচ্ছে, আমি বরং সেখানে যাই। এই বলে লাল ছোট্ট পরী টুনির মাটির ঘরের সামনে যায় আর দরজায় ঠক ঠক শব্দ করতে থাকে। এই ঝড় বৃষ্টির মধ্যে আবার কে এলো? টুনি, দরজাটা খুলে দেখো তো কে এলো। নিশ্চয়ই কোনো পাখি ঝড়ের মধ্যে সাহায্য চাইতে এসেছে। ঘরের দরজা খুলতে হবে না, তুমি ঘুমাও তো। দাঁড়াও, জানালা দিয়ে দেখছি কে এলো। আরে টুনি, দরজার বাইরে এক ছোট্ট লাল বাচ্চা পরী দাঁড়িয়ে আছে। এক্ষুনি দরজাটা খোলো, পরীদের কাছে তো অনেক শক্তি থাকে। আমি লাল পরি, আমার খুব ঠান্ডা করছে। তোমাদের ঘরে কি রাতটুকুর জন্য আশ্রয় পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এসো, তুমি ঘরে এসো। পরি, এই তোয়ালাটা দিয়ে তুমি তোমার শরীরটা মুছে নাও, নয়তো ঠান্ডা আবার বেশি লেগে যাবে। টোনা, তুমি পরির বসার ব্যবস্থা করো, আমি দুধ গরম করে আনছি। এরপর টনি রান্নাঘরে যায় আর দুধ গরম করে তা পরীর জন্য নিয়ে আসে। পরি, এই নাও গরম দুধ, তাড়াতাড়ি দুধটুকু খেয়ে নাও। আর টোনা, তুমি ছাতা নিয়ে বাইরে যাও আর গিয়ে বন থেকে কিছু ঔষধি পাতা নিয়ে এসো, পরীকে খাওয়াতে হবে, নয়তো পরীর জ্বর এসে যাবে তো। মায়ের ধারণা একদম ভুল, বনের পাখিরা অনেক ভালো। টোনা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় ঔষধি গাছ এনে তা পরীকে খাওয়ায়। পরি, তুমি বিশ্রাম করো, আমরা আসছি। এরপর পরী খুশি মনে বিশ্রাম নেয়। টোনা, এবার তো আমাদের ভাগ্য খুলে যাবে গো। এবার ওই পরীর থেকে আমরা অনেক সোনাদানা আদায় করে নিব। আর যদি সোনাদানা দিতে না চায়? দেবে না মানে? এমনি এমনি কি ওকে এত আদর যত্ন করছে নাকি? ওকে সোনাদানা দিতেই হবে, নয়তো এমন সাহিস্তা করব যে ফাঁদে পড়ে সব দিবে। টোনা টনির এসব কথা আড়াল থেকে বাচ্চা পরী শুনতে পায়। কি সাংঘাতিক, এরা তো অনেক লোভী পাখি। এখানে থাকা আমার জন্য নিরাপদ নয়। আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, নয়তো বিপদে পড়তে হবে। এই বলে লালপরি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়
আর টোনাটুনি ঘরে ঢুকে লালপরীকে না দেখে অবাক হয়ে যায়। নিশ্চয়ই ওই পরী আমাদের কথা শুনে ফেলেছিল, তাই হয়তো পালিয়েছে। টোনা, ওই পরী নিশ্চয়ই এখনো বনেই রয়েছে, ওকে আমাদের ধরতেই হবে। আরে এটা আমি কি দেখছি? এটা তো একটা ছোট্ট বাচ্চা লালপরি। কেউ দেখে ফেলার আগে তো আমাকে একে আমার সাথে নিয়ে যেতে হবে। আরে পরি, তুমি এত হাঁপাচ্ছ কেন? মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত। এসো আমার সাথে এসো। এই পাখিটা মনে হয় ভালোই হবে, আমি বরং এর সাথে যাই। চলো। টুনি, ওই দেখো কালুর সাথে ওই পরি। এই কালু, এই পরি আমাদের অতিথি, তাই ওকে আমাদের কাছে দিয়ে দে। বললেই হলো এ আমার অতিথি। ও বুঝতে পেরেছি, পরীর থেকে সাহায্য নিয়ে আমি ধনী হব সেটা তোরা সহ্য করতে পারবি না দেখে আমার কাছে বাধা দিচ্ছিস। এই পরী আমার সাথে যাবে। দূরে ওখানে আবার কি হচ্ছে দেখে তো গিয়ে। আরে তোরা ঝগড়া করছিস কেন? আরে এটা তো একটা পরী, আমাদের পক্ষীগুলো পরী এসেছে। এই পরী আমার অতিথি। আরে নিজেদের মধ্যে এমন ঝগড়া করিস না, এই পরী তো এই পক্ষীগুলোর অতিথি, তাই একে সবাই মিলে ধরে এর কাছ থেকে অর্থ নিয়ে আমরা সবাই ধনী হব। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ তাই হবে। এরা সবাই খারাপ, এক্ষুনি এখান থেকে আমাকে পালাতে হবে। এ কি, পরী কোথায় গেল? ওই তো পরী পালিয়ে গেল। এক্ষুনি আমাদের রাজার কাছে যেতে হবে, তাকে বলে এই পরীকে আমাদের ধরতেই হবে। চলো সবাই। বনের পাখিরা খারাপ হলেও হয়তো এ বনের রাজা অনেক ভালো হবে। আমি বরং তার কাছে যাই, তিনি নিশ্চয়ই প্রজাদের বুঝবে। এই বলে পরী রাজার প্রাসাদের দিকে উড়াল দেয়। সবই তো শুনলাম। ওই পরি যেহেতু এখনো পক্ষীগুলো রয়েছে, তবে তাকে ধরা সহজ হবে। ওই পরীকে দিয়েই আমি আমার পক্ষীকুলের উন্নতি বাড়াবো। তোমরা ভেবো না, ওই পরীকে আমরা ধরবই ধরবো। আমি এক্ষুনি বনে প্রহরী পাঠাচ্ছি। সর্বনাশ! এই রাজাও দেখি আমাকে ধরার পরিকল্পনা করছে। না, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। মায়ের কথা না শুনে এখানে আসা আমার একদম উচিত হয়নি। এই বলে পরী পালিয়ে যায়। আর অনেক বাধা বিপত্তি কাটিয়ে লালপরী দ্রুত উড়ে পরীরাজ্যে ফিরে আসে। তুই এসেছিস? আমি ঠিক জানতাম তুই আসবি। তুমি তুমি একদম ঠিক বলেছিলে মা। পক্ষীগুলো আমাদের পরিদের জন্য নয় বাবা, পক্ষীগুলো সকলে স্বার্থপর লোভী। আমি ভুল করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস এতেই অনেক। শোন মা, একটা কথা সব সময় মনে রাখবি, যার যেখানে অবস্থান তাকে সেখানেই মানায়। এজন্যই তো বলা হয় বন্যরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে। তো বন্ধুরা, একটা কথা সব সময় মনে রাখবে, বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে। তাই তো আমাদের নিজেদের অবস্থান পরিবেশ নিয়ে খুশি থাকা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কাকুলি, ও কাকুলি, বাহিরে আসো। বাজার থেকে সবজি কিনে এনেছি। সবজিগুলো খুব মজা করে রান্না করো তো। আরে কালু, তুমি রোজ এত সবজি আনো কেন? হ্যাঁ, এই সবজি খেতে খেতে তো আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আর এই সবজির সাথে রোজ রোজ একটা করে পলিথিন নিয়ে আসো। দেখো তো পলিথিন জমা হয়ে কি হয়েছে। আরে তুমি চিন্তা করছো কেন? পলিথিনগুলো বাহিরে কোথাও ফেললেই তো হয়ে যাবে। আরে কালু কাকুলি, তোমরা পলিথিন ফেলে আশেপাশে নোংরা করছো কেন? এভাবে তো তোমরা এই বন দূষিত করে ফেলছো। না না বন প্রধান, আমরা তো এই বন দূষিত করতে চাই না, তাই তো পলিথিন গুলো এভাবে রেখে দিয়েছি। সে তো আমি দেখতেই পাচ্ছি। শোনো, আমি তোমাদের আজকের দিনটা সময় দিলাম। তোমরা যেভাবেই হোক এখান থেকে পলিথিন গুলো সরিয়ে ফেলো, না হলে আমি তোমাদের এই বন থেকে তাড়িয়ে দিব। ঈগল সেখান থেকে চলে যেতেই কালু কাকুলি বাধ্য হয়ে পলিথিন গুলো নিয়ে পাশের বনে নদীর ধারে চলে যায়।
আর পলিথিনগুলো যেই না নদীতে ফেলতে যাবে ঠিক তখনই ব্যাঙ কথা বলে ওঠে। আরে আরে, তোমরা এই পলিথিনগুলো এখানে ফেলো না, এই নদীতে তো জলপরি থাকে, আর তোমরা এই পলিথিনগুলো নদীতে ফেললে তো জলপরীদের সাথে আমাদেরও অনেক অসুবিধা হবে। চুপ থাক তো তুই। জলপরি নদীতে আছে তো আমরা কি করব? আর এমনিতেও এই পলিথিনগুলো নদীতে ফেললে তো ভেসে যাবে, আর তুই বলছিস তোদের অসুবিধা হবে? আমার কথা শোনো, আর এখান থেকে পলিথিনগুলো নিয়ে যাও। যদি জলপরি রেগে যায় তাহলে কিন্তু তোমাদের শাস্তি দিবে। কালু, শুনলে তুমি? এই ব্যাঙ কি বলে? জলপরি নাকি আমাদের শাস্তি দিবে। এই শোন ব্যাঙ, তুই তোর মতো থাক আর আমাদের কাজে কোনো বাধা দিস না। আমরা এই পলিথিনগুলো এখানেই ফেলবো, দেখি তোর কোন জলপরি আমাদের কি শাস্তি দেয়। হে কি, নদীর এই অবস্থা কে করলো? আমার তো এখন সাঁতার কাটতে খুব অসুবিধা হচ্ছে। ব্যাঙ, তুমি তো এখানেই ছিলে, তুমি কি জানো কে এমন কাজ করেছে? এরপর ব্যাঙ জলপরীকে কালু কাকুলির সমস্ত কথা খুলে বলে। ওই কালু কাকুলিকে আমি পরে দেখে নিব, কিন্তু এখন যে এই নদী পরিষ্কার করতে হবে, আর তা না হলে যে আমি এভাবে সাঁতার কাটতে পারবো না, আর এভাবে তো নদীর মাছগুলো মরে যাবে। ঠিক তখনই সেই পথ দিয়ে টোনাটুনি উড়ে যেতেই জলপরি তাদের দেখে ফেলে। এই যে টোনাটুনি, একটু এদিকে আসো তো, আর এই পলিথিনগুলো সরাতে আমাকে একটু সাহায্য করো। এ কি জলপরি, তোমার নদী তো দেখছি পলিথিন দিয়ে নোংরা হয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমি আর টোনা এক্ষুনি এই পলিথিনগুলো পরিষ্কার করে দিচ্ছি। এরপর টোনাটুনি একটা করে পলিথিন নিয়ে নদীর কিনারে জমা করতে শুরু করে, আর এভাবেই তারা ধীরে ধীরে নদীটা পরিষ্কার করে ফেলে। তোমাদের অনেক ধন্যবাদ টোনাটুনি, কিন্তু তোমরা এই পথ দিয়ে কোথায় যাচ্ছিলে? আজ যদি তোমরা এই পথ দিয়ে না যেতে, তাহলে তো আমি সাহায্যের জন্য কাউকেই পেতাম না। আসলে আমরা থাকার জন্য একটা আশ্রয় খুঁজছিলাম, কোথায় যে যাব কিছুই বুঝতে পারছি না জলপরি। হে কি, তোমাদের থাকার জন্য কোনো ঘর নেই? আমি এক্ষুনি তোমাদের জাদু দিয়ে ঘর বানিয়ে দিচ্ছি, কিন্তু কি দিয়ে দেই বলো তো? এরপর টোনা পলিথিনগুলোর দিকে তাকিয়ে বলে, জলপরি, এই অপ্রয়োজনীয় পলিথিনগুলো দিয়ে আমাদের একটা সুন্দর পলিথিন ঘর বানিয়ে দাও। এতে পরিবেশও দূষিত হবে না, আর আমরা আমাদের থাকার জন্য একটা আশ্রয় পাবো। তোমাদের মাথায় অনেক বুদ্ধি। এই যে নাও তোমাদের পলিথিন ঘর, তোমরা আজ থেকে এই পলিথিন ঘরেই থাকবে। এরপর জলপরি সেখান থেকে চলে গেলে টোনাটুনি সেই পলিথিন ঘরে থাকতে শুরু করে, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এ কি কালু, তোমার তো শরীর দিন দিন আরো খারাপ করছে। এভাবে চললে আমি কিভাবে কি করব? এদিকে তোমার শরীর খারাপ, আর ওইদিকে বনপ্রধান যদি একবার এসে দেখে আমাদের বাড়ির সামনে আবার পলিথিন দিয়ে নোংরা করেছি, তাহলে তো বনপ্রধান আমাদের তাড়িয়ে দিবে। কাকুলি, মরে গেলাম কাকুলি। হুট করে যে এমন অসুখ চাপ দেবে তা আমি কখনো ভাবতেই পারিনি। কালু কাকুলির বাড়ির পাশেই থাকতো কবুতর। কবুতর কালু কাকুলির বাড়ির সামনে এমন নোংরা দেখে বলে, এই কালো কাকলির জন্য তো দেখছি এখানে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। এরা নিজেদের বাড়ির সাথে সাথে বনটাও নোংরা করে ফেলছে। না না, বন প্রধানকে গিয়ে বলে দিতে হবে। এ কথা বলেই কবুতর সোজা ঈগলের বাড়িতে চলে যায়, আর ঈগলের কাছে গিয়ে কালু কাকুলির নামে বিচার দেয়। কি, ওই কালু কাকুলি আবারও বন নোংরা করছে? আমি তো সেদিন গিয়ে ওদের না করে এলাম, তারপর ওরা আমার কথা শুনলো না। না, যা দেখছি এই কালো কাকলি বনে পলিথিন ফেলা বন্ধ করবে না, তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিন। হ্যাঁ, আমাকে এখন একটা ব্যবস্থা নিতেই হবে, আর ওই কালু কাকুলিকে সময় দেওয়া যাবে না। একবার সময় দিয়ে আমি ভুল করেছিলাম। চল কবুতর, ওদের বাড়িতে যাই। কালু কাকলি, বাহিরে আয়, বন প্রধান তোদের সাথে কথা বলতে এসেছেন। কবুতরের ডাক শুনে কাকুলি বাহিরে আসে, কিন্তু কালু অসুস্থ থাকায় সে আর বাহিরে বের হতে পারে না। কি, তুই একাই বাহিরে এলি যে? কালু কোথায়? ওকেও বাহিরে আসতে বল। এরপর কাকুলি কালুর অসুস্থতার কথা ঈগলকে খুলে বলে। এটা তো হওয়ারই কথা ছিল কাকুলি, তোকে আগেই বলেছিলাম পরিবেশ দূষিত করিস না,
এই পরিবেশ দূষণের কারণে কালু আজ অসুস্থ হয়ে গেছে। আর তোদের এখানে থাকতে দিলে তোরা আরো এই পরিবেশ দূষিত করবি, আর তখন বনের অন্য পাখিরা অসুস্থ হয়ে যাবে, যা আমি হতে দিতে পারি না। তাই তোরা এখান থেকে চলে যা। কিন্তু বন প্রধান, কালু যে খুব অসুস্থ, এমন অবস্থায় ওকে নিয়ে আমি কোথায় যাব? কোনো কিন্তু না কাকুলি, এর আগে তোদের সুযোগ দিয়ে আমি ভুল করেছি। তোদের একার কথা তো ভাবলে হবে না, এই বনে অন্য পাখিরাও আছে, আর বন প্রধান হিসেবে আমাকে সবার কথাই ভাবতে হবে। আর শোন, এই বন থেকে যাওয়ার আগে এই জায়গা পরিষ্কার করে দিয়ে যাবি। এ কথা বলে ঈগল কাকুলির আর কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। আর কাকুলি কান্না করতে থাকে। আর তখনই সেখানে টুনি চলে আসে। এ কি কাকুলি দিদি, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? ও, এই ব্যাপার। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই পলিথিন গুলো সারাতে সাহায্য করছি। আর তোমাকে একটা জলপরীর কাছে নিয়ে যাব। ওই জলপরী আমাদের পলিথিন ঘর দিয়ে সাহায্য করেছিল। কে জানে তোমাদের কেউ যদি সাহায্য করে। কি, তুই সত্যি বলছিস? টুনি, কোথায় সেই জলপরি? কোথায়? চল, আমাকে নিয়ে চল। যদি কোনো সাহায্য করে তাহলে এসে কালুকে নিয়ে যাব। জলপরী, জলপরী, তুমি কি শুনতে পাচ্ছো? জলপরী। কি হয়েছে টুনি? হঠাৎ আমাকে ডাকছো কেন? আরে, এর কথাই তো আমাকে ব্যাঙ বলেছিল। টুনি, তুমি এই কাকুলিকে নিয়ে এখানে কেন এসেছো? এই কাকুলি আমার নদী নোংরা করে ফেলেছিল। আরে জলপরি, তার মানে ব্যাঙ সেদিন সত্যি বলেছিল? আমাকে আর কালুকে ক্ষমা করে দাও জলপরি। আমরা ভুল করেছি জলপরি, আমরা বুঝতে পারিনি এই পরিবেশের ক্ষতি করার ফল আমরা ভোগ করছি। কি বলতে চাইছো তুমি? পরিবেশ দূষিত করার কারণে কালু অনেক অসুস্থ হয়ে গেছে, আর বন প্রধান আমাদের ওই বন ছেড়ে চলে আসতে বলেছে। দেখলে তো কাকুলি, তোমাদের নিজেদের কারণেই তোমরা আজ বিপদে পড়েছো। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তুমি কথা দাও, তুমি আর কালু এখন থেকে পরিবেশ দূষণ করবে না, আর কোথাও কোনো নোংরা ফেলবে না। ঠিক আছে জলপরি, আমি আর কালু আর কোথাও কোনো নোংরা ফেলবো না। পরিবেশ নোংরা করলে যে আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়, তা আমি কালুকে দেখে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। এই নাও কাকুলি, টুনিদের বাড়ির পাশে আমি তোমাকেও একটা পলিথিন ঘর বানিয়ে দিলাম। যাও, কালুকে এখানে নিয়ে আসো। আমি কালুকে জাদু দিয়ে সুস্থ করে দিচ্ছি। এখন থেকে পলিথিন মাটিতে পুঁতে রেখো, কিন্তু না হলে আবার কখন কোন বিপদে পড়বে তা কে জানে। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। আমি এক্ষুনি গিয়ে কালুকে নিয়ে আসছি। এরপর কাকুলি কালুকে জলপরীর কাছে নিয়ে আসলে জলপরী জাদু দিয়ে সুস্থ করে দেয়। আর তারপর থেকে কালু কাকুলি টুনিদের সাথে জলপরীর দেয়া পলিথিন ঘরে থাকতে শুরু করে। তো বন্ধুরা, দেখলে তো পরিবেশ নোংরা করলে কিভাবে রোগবালাই ছড়িয়ে পড়ে। তাই আমাদের উচিত সবসময় পরিবেশ পরিষ্কার রাখা। এ তো কোনো সাধারণ গন্ধ নয়, এ তো পরীর গন্ধ। নিশ্চয়ই বাহিরে কোনো পরী আছে। দেখি তো বাহিরে গিয়ে। কি সুন্দর ফুল! ফুলের সুগন্ধ গুলো একদম আলাদা। আমাদের পরীরা এত সুন্দর ফুল আর একটাও নেই। আরে আরে, এ তো দেখছি একটা বাচ্চা পরী। এ তো দেখছি মেঘনা চাইতেই জাল। একবার যদি আমি এই বাচ্চা পরীকে খেতে পারি, তবে তো আমি ইচ্ছে ধারে ডাইনি হব। ডাইনি পরীর দিকে এগিয়ে যেতে থাকে। কি, ডাইনি তো এদিকে আসছে। আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। টোনা, এখানে তেমন কোনো ফুল পেলাম না। তবে কি আজ ভালো ফুল পাবো না? তুমি ভালো ফুল পেলে না?
আর আমিও তো ভালো কাঠ পেলাম না। সংসার যে কি করে চলবে কে জানে। প্রজাপতি বন্ধু, এখানে কি আশেপাশে ভালো ফুল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে তো। একটু সামনের দিকে গেলেই তুমি সুন্দর সুন্দর ঘাস ফুল পাবে। যাও, সামনের দিকে এগিয়ে যাও। টোনা, তুমি কাঠের গাছ খোঁজো, আমি সামন থেকে ঘাস ফুল তুলে আনছি। এরপর টুনি সামনের দিকে এগিয়ে যায়। ও মা, কি সুন্দর ঘাস ফুল! এত সুন্দর ঘাস ফুল আমি আগে কখনো দেখিনি। এবার ছটফট ঘাস ফুলগুলো ঝুড়িতে তুলে নেই। এরপর টুনি ঘাস ফুল তুলতে থাকে। এদিকে ডাইনির তাড়া খেয়ে ছোট্ট বাচ্চা পরি ক্লান্ত হয়ে যায়, আর সে উঠতে পারে না। ক্লান্ত হয়ে সে নিচে নেমে আসতেই ডাইনি তাকে খপ করে ধরে ফেলে। এবার তুই কোথায় পালাবি? এবার তোকে আমি খেয়ে আমার শক্তি বাড়াবো, কিন্তু তার আগে তোর ডানা দুটো কেটে দিতে হবে, যাতে তুই আর উঠতে না পারিস। এই বলে ডাইনি তার জাদু বলে পরীর ডানা দুটো অদৃশ্য করে ফেলে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব। মা, মা, তুমি কোথায়? আমার মা যদি জানতে পারে যে তুই আমাকে ধরেছিস, তবে তোকে ধ্বংস করে দিবে। তুই বেঁচে থাকলে না তোর মা জানবে। এবার আমি তোকে খেয়ে ফেলবো। ডোনা, আজকে বেশ ভালো টাকা পাওয়া যাবে। তুমিও কাঠ পেয়েছো, আমিও ভালো ফুল পেয়েছি। ডোনা, সামনে তাকিয়ে দেখো, একটা ডাইনি ছোট্ট বাচ্চা পরীকে ধরেছে। ছাড়, ছাড় আমাকে, বাঁচাও, বাঁচাও। তাই তো, এক্ষুনি আমাদের মেয়েটাকে বাঁচাতে হবে। টুনি, তাড়াতাড়ি চলো। এরপর টোনাটুনি ফুল কাঠ সব ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর দুজনে বুদ্ধি করে নিচে থাকা বালু তুলে ডাইনির চোখে ছিটিয়ে দেয়। আর টোনা একটা লাঠি দিয়ে ডাইনির মাথায় আঘাত করে। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলুম রে, মরে গেলুম। বজ্জাত পাখি, আমি তোদের ছাড়বো না। আমি তো চোখেও কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমাদের এখানে আর থাকা যাবে না। এই মেয়ে, তুমি এক্ষুনি আমাদের সাথে চলো, আমাদের পালাতে হবে। টোনা, চলো। এরপর তারা সেখান থেকে দ্রুত নদীর ধারে চলে আসে। তাড়াতাড়ি নৌকায় উঠে বসো, আমাদের এক্ষুনি নদীর ওপারে পক্ষীগুলো যেতে হবে। এরপর তারা সবাই নৌকায় উঠে বসে, আর নৌকা করে নদী পার হয়ে তারা পক্ষীকুলে এসে পৌঁছায়। টোনা, আমরা তো পাখি, ও তো একটা মানুষ। আমাদের এই ছোট্ট ঘরে ও তো থাকতে পারবে না। ওর জন্য তো একটা ঘর তৈরি করতে হবে। হ্যাঁ, তা তো করতেই হবে, কিন্তু তার আগে এ সম্পর্কে জানতে হবে। কে তুমি? হ্যাঁ। এরপর বাচ্চা পরি সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনা বলে, কি, তুমি একটা পরী? তুমি ভয় পেও না, এখানে তুমি ভালোই থাকবে। টুনি, আকাশের অবস্থাও ভালো নয়, বৃষ্টি হতে পারে। এত অল্প সময়ের মধ্যে পরীর জন্য ঘর কি করে তৈরি করব, সেটাই তো ভেবে পাচ্ছি না। আরে টুনি, এটা আবার কে? দেখে তো মানুষের বাচ্চা মনে হচ্ছে না। একে আবার কোথায় পেলি রে? এরপর টোনাটুনি সব ঘটনা খুলে বলে। সব শুনে ময়ূরী বলে, তবে তুই পড়েছে না আমাদের অতিথি। টোনা টুনি, তোরা চিন্তা করিস না, আমরা বনের সব পাখিরা মিলে আমাদের অতিথির জন্য ঘর তৈরি করব। আমি বনের সবাইকে খবরটা দিচ্ছি। এরপর ময়ূরী পরীর ছানার ব্যাপারে পুরো বনের পাখিদের বলে। ময়ূরীর কথায় বনের পাখি এসে টোনাটুনির বাড়িতে হাজির হয়। এরপর সব পাখিরা একত্রে মিলে পরীছানার জন্য বড় করে বাঁশের একটি ঘর তৈরি করে দেয়। সত্যি তোমরা অনেক ভালো, আমি তোমাদের এই ঋণ কখনোই ভুলবো না। এ কি, হঠাৎ এমন কাঁদছো কেন? তোমার কি খিদে পেয়েছে? আমার তো ডানাও নেই, তবে কি আমি কোনোদিন আমার পরের রাজ্যে যেতে পারবো না? তুমি কেঁদো না, তুমি ঠিক তোমার পরিরাজ্যে যেতে পারবে। দেখো,
তুমি ঠিক তোমার পরিরাজ্যে যেতে পারবে। যতদিন তোমার মা তোমাকে খুঁজে না পাচ্ছে ততদিন তুমি এখানেই থাকো। আর আমার বিশ্বাস তোমার মা তোমাকে খুঁজতে খুঁজতে ঠিক একদিন এখানে চলে আসবে। হ্যাঁ, কালু দাদা একদম ঠিকই বলেছে। তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকতে পারো পরিকন্যা। এরপর পরিছানা বাঁশের ঘরে থাকতে শুরু করে, আর এদিকে ডাইনি পরিছানাকে খুঁজতে থাকে। কোথায় কোথায় গেল ওই পরিছানা? আমাকে ওই পরিছানাকে খুঁজে বের করতেই হবে। এই টোনাটুনি তো অনেক অভাবী। তাছাড়া বনের পাখিরাও তো ঠিক করে খাবার সংগ্রহ করতে পারে না। খাবার সংগ্রহের জন্য কৃষকের জমিতে যেতে হয়। আমি এই পাখিদের সাহায্য করব। আমার কাছে ডানা না থাকলেও তো জাদু শক্তি রয়েছে। এই বলে পরিছানা বনের ভেতর একটা অদৃশ্য জাদু শক্তি প্রয়োগ করে। জাদু প্রয়োগ করতেই বনের প্রত্যেকটা গাছে গাছে ফল ফুল ধরে যায়, সবজির বাগানে সবজি দিয়ে ভরে যায়, পুরো বন সতেজ হয়ে ওঠে। এই দেখে পুরো বনের পাখি অনেক খুশি হয়, আর সবাই টোনাটুনির বাড়িতে এসে হাজির হয়। তবে কি তোমার জন্যই পুরো বনের এমন পরিবর্তন? তোমরা আমার জন্য যা করেছো তার তুলনায় এটা তো কিছুই না। টোনাটুনি, তোমাদের আর কোনো অভাব থাকবে না। তোমার সবজি বাগান সবজি দিয়ে ভরে গেছে। তোমরা সবজি বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে। ওই তো পরিছানা। এবার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আর বজ্জাত পাখির দল, তোরাও কিচ্ছু করতে পারবি না। ডাইনি তার জাদু বলে খাঁচা প্রয়োগ করে সব পাখিকে বন্দি করে ফেলে। আর পরিছানাকে যেই না ধরতে যাবে তখনই সেখানে পরিমাতা এসে হাজির হয়। বদমাশ ডাইনি, তুই আমার মেয়ের ক্ষতি করবি, তার আগে আমি তোকে ধ্বংস করে দিব। এই বলে পরিমাতা ডাইনিকে তার জাদু বলে ধ্বংস করে দেয়, আর পরিছানা রক্ষা পায়। তোমরা সবাই অনেক ভালো, তোমাদের জন্য আমার মেয়েটা প্রাণে বেঁচে গেছে। আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। চল রে মা, এবার তোকে যেতে হবে। তোমরা চিন্তা করো না, এ বনের ফুল ফল কখনো শেষ হবে না। তোমাদের কখনো খাদ্য সংকটে পড়তে হবে না। আমি তবে চলি। এরপর পরিমাতা পরিছানাকে নিয়ে পরিরাজ্যে চলে যায়। তো বন্ধুরা, দেখলে তো, সব ভালো যার শেষ ভালো তার। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। একি আঙ্কেল, তুমি ইগল আঙ্কেলের কাছ থেকে লিচু চুরি করছো কেন? তুমি জানো না চুরি করা মহাপাপ? এই কে রে? কে কে আমার লিচু গাছের নিচে? কে? এরপর ইগল লিচু গাছের নিচে চলে যায়। এই, তোরা আমার লিচু গাছের নিচে কি করছিস? লিচু চুরি করার বুদ্ধি করছিস না তো? না ইগল আঙ্কেল, আমরা লিচু চুরি করতে আসিনি। তোমার কাছে লিচু চুরি করেছে ওই কালো আঙ্কেল। দেখো দেখো, এখনো গাছের উপরে উঠে আছে। বজ্জাত কালু, কাজ করে রোজগার না করে অন্যের কাছে ফল চুরি করছিস? তোকে তো আজ আমি। এরপর ইগল যেই না একটা লাঠি হাতে নেয় তখনই কালু ভয় পেয়ে কাছ থেকে পালিয়ে যায়। ওরে বাবারে, একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছি। বজ্জাত মেয়েরা যদি ইগল দাদাকে না বলে দিত তাহলে ইগল দাদা আমাকে দেখতেই পেত না। আমাকে ধরিয়ে দেয়া, এবার দেখ আমি তোদের কিভাবে বিরক্ত করি। এটা কি হলো? আমাদের বলতে এভাবে কে নিয়ে গেল? আর কেনই বা নিয়ে গেল? আমার বল, এখন আমি মাকে কি বলবো? মাঝে আমাকে অনেক বকবে। কাঁদিস না রে তোকে, চল আমরা গিয়ে মাসিকে সত্যি কথাটা বলে দিব। তখন আর তোকে কিচ্ছু বলবে না। এরপর টুকি পারুল ও শালুকে টুকিদের বাড়িতে নিয়ে যায়, আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। ছোটদের বল কেউ এভাবে চুরি করে নাকি? কি আর করার, ভয় পাস না রে মা। আমি তোকে আর একটুও মারবো না।
বরং তোর বাবাকে বলে তোকে আরো একটা বল কিনে দিব। এরপর পারুল ও শালু বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এই যে তোরা কলা খাচ্ছিস, আমাকে একটা কলা দিবি? কে তুমি? আর এত বড় পাখি হয়ে ছোটদের খাবার চেয়ে খাচ্ছ কেন? এই আঙ্কেলটা আমাদের কলাতে লোভ দিচ্ছে রে খরগোশ। বানর ছানার কথা শুনে কালু বানর ছানাকে অনেক জোরে একটা থাপ্পড় দেয় আর তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। বাচ্চাত আঙ্কেল আমাকে অকারণে মেরে গেল, আমি এক্ষুনি গিয়ে মাকে বলে দেব। আমাকে নাকি কলা দিবে না, একটা থাপ্পড় মেরে চলে এলাম কেমন? এ কি কাণ্ড, টমেটোটা ওভাবে আমার দিকে তেড়ে আসছে কেন? ওরে বাবা, ভূত নাকি? এ কি, এভাবে কে হাসছে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমরা আঙ্কেল, আমরা পিঁপড়ার দলেরা তোমাকে দেখে হাসছি। তুমি কিনা সামান্য একটা সবজির ভয় লুকিয়ে আছো। পিঁপড়াদের কথা শুনে কালু গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। ইয়ে মানে না, মানে মোটেও আমি ভয় পাইনি। তা তোমরা এত বড় টমেটো নিয়ে কোথায় যাচ্ছো? আমরা সবাই মিলে শীতের জন্য খাবার সংগ্রহ করছি। তুমি তো শীতের জন্য খাবার সংগ্রহ করো, তা না হলে শীতের দিনে বাইরে বেরোতে পারবে না। এরপর পিঁপড়ার দলেরা টমেটোটা নিয়ে চলে যায়। হঠাৎ তাদের মধ্যে একটা পিঁপড়া অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। তৎক্ষণাৎ তার সঙ্গীরা তাকে ছেড়ে চলে যায়। আমি আর চলতে পারছি না, এত দূর থেকে খাবার সংগ্রহ করতে করতে পায়ে প্রচন্ড ব্যথা হয়ে গিয়েছে। আঙ্কেল, ও আঙ্কেল, আমাকে একটু বাড়িতে পৌঁছে দেবে? ঠিক আছে, তুই ওই বড় পাতার ওপর গিয়ে বস, আমি তোকে নিয়ে পৌঁছে দিয়ে আসছি। এরপর কালু তার পিঠে করে পিঁপড়াটাকে বাড়ির সামনে পৌঁছে দেয়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এদেরকে তো অনেক জ্বালিয়েছি, তবে আজ আমি এদের সবার টিফিন খেয়ে পেট ভরাবো। তুই এত পথ পাড়ি দিয়ে রোজ স্কুলে যেতে ভালোই লাগে না। চল পাইরুল, আজ আমরা স্কুলে যাব না। ঠিক আছে তোকে, চল আমরা ওই গাছের নিচে গিয়ে বিশ্রাম করি। এরপর পারুল ও শালু গাছের নিচে চলে যায়। ঠিক তখনই সেখানে কালু চলে আসে। এই তোরা তোদের স্কুল ব্যাগ থেকে সব টিফিন বের কর, তা না হলে। কালুর কথা শুনে বাচ্চারা অনেক ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে সবাই সবার ব্যাগ থেকে টিফিন বের করে কালুকে দেয়। আর কালুর টিফিন খাওয়ার লোভে যেই না কালুর মুখের রুমালটা সরায়, তখনই সবাই কালুকে চিনতে পেরে যায়। একে, এটা তো কালু আঙ্কেল। ওই দেখ বানর, তার মানে সেদিন ওই কালু আঙ্কেল তোকে মেরেছিল। চল চল, আমরা গিয়ে তোর মাকে কালু আঙ্কেলের কথা বলে দেই। একে কালু আঙ্কেল, তুমি এভাবে মুখ বেঁধে সেদিন আমার বল চুরি করেছিলে, আজ আবার আমাদের টিফিন খেতে এসেছো। এই চল তোরা, এক্ষুনি আমরা বাড়িতে গিয়ে আমাদের মা বাবাকে কালু আঙ্কেলের নামে নালিশ দিব। যেমন কথা তেমন কাজ। এরপর বাচ্চারা যে যার বাড়িতে গিয়ে কালুর অন্যায়ের কথা নিজেদের মা বাবাকে খুলে বলে। কি, কালু দাদা এভাবে বাচ্চাদের সাথে অন্যায় করে বেড়াচ্ছে? তবে আজ কালু দাদাকে শাস্তি পেতেই হবে। কি, কালু আমার বাচ্চাকে চড় মেরেছে? আজ ওকে আমি। এই চল তোরা। আমার মেয়ের পথ আটকিয়ে খাবার চুরি করা? চল রে মা, আজ কালুকে উচিত শিক্ষা দেব। এরপর সব মা বাবারা কালুর উপর রেগে গিয়ে কালুকে মারতে চলে যায়। এ কি, এরা সবাই আমার দিকে লাঠি ঝাড়ু নিয়ে এগিয়ে আসছে কেন? এরপর সবাই কালুকে দেখে যেই না কালুকে মারতে যাবে, ঠিক তখনই কালু ভয় পেয়ে বন থেকে পালিয়ে যায়। আর উঠতে উঠতে একটা বরফের দেশে গিয়ে পৌঁছায়। সেখানে চারদিকটা ছিল বরফে ঢাকা। ওরে বাবা রে, কি 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 ঠান্ডা লাগছে রে। মনে হচ্ছে এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে। ওই তো ওখানে একটা ড্রাগন বাড়ি দেখা যাচ্ছে। এরপর কালু বরফের ভেতরে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে সে ড্রাগন বাড়িতে চলে যায়। ওরে বাবা রে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না,
ঘরে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। কালুর কথা শুনে ঘর থেকে কিছু পিঁপড়া দরজা খুলে দেয়। একি তুমি এখানে? হ্যাঁ আমি। আমাকে সবাই বন থেকে তাড়িয়ে দিয়েছে। তোমরা আমাকে তাড়াতাড়ি ঘরে যেতে দাও, তা না হলে যে আমি এক্ষুনি মরে যাব। না না, আমাদের এটুকু ঘরে আমরা তোমাকে থাকতে দেব না। চলে যাও এখান থেকে। তুমি ওকে তাড়িয়ে দিও না। একদিন ওই আঙ্কেল আমার উপকার করেছিল, তাই আজ তার বিপদে তাকে সাহায্য করা উচিত। এরপর সব পিঁপড়ার দলেরা কালুকে তাদের ঘরে আশ্রয় দেয়, আর কালু একটা কম্বল জড়িয়ে শুয়ে পড়ে। অন্যের উপকার করলে নিজের বিপদেও অন্যের সাহায্য পাওয়া যায়, আর অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি ছাড়া কিচ্ছুই হবে না। এখন থেকে আমি নিজে পরিশ্রম করে চলবো আর অন্যের উপকার করব। দেখলে তো বন্ধুরা, অন্যের উপকার করলে নিজের বিপদে অন্যদের পাশে পাওয়া যায়। তাই আমাদের একে অপরের বিপদে সাহায্য করে মিলেমিশে থাকা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।